পেছনে থেকে গানের কণ্ঠ পেতেই থমকে গেলাম। মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি এনজিও সংস্থা। তার পকেটে থাকা মোবাইলে গান বাজছে। পকেট থেকে মোবাইল বের করে গান বন্ধ করে সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি করছো ডিরি বোকা? চা বানাচ্ছি, খাবেন? এভাবে তাকিয়েন না, দেখছেনই তো কি করছি, তাহলে জিজ্ঞেস করেন কেন? তোমার মুখ থেকে শুনবো সেই জন্য। আমি বলবো না, আপনি দেখে নিন। দেখেছি, তবুও তোমাকে বলতে হবে। আচ্ছা, জ্বালাচ্ছেন তো আমায়। অনেকটা তাই। না, আমাকে শান্তিতে কেউ একটু একাও থাকতে দেবে না। তুমি কি কাউকে শান্তিতে থাকতে দাও? আমি কোমরে হাত দিয়ে তার দিকে ঘুরে বললাম, এই মিয়াই, আপনি কি বলেন? তুমি তো নিশ্চয়ই শুনতে পেয়েছো। আচ্ছা, এখন আমায় বলো তো, তুমি খালি পায়ে হাঁটছো কেন? সেলোয়া যে শিশিরে ভিজে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? জুতা খুলে শিশির ভেজা ঘাসে একটু হাঁটুন, দেখবেন আপনারও ভালো লাগবে। ইচ্ছে নেই। প্লিজ প্লিজ, জুতা খুলে একটু হাঁটুন, আপনার অনেক ভালো লাগবে। আপনি একবার ট্রাই করে দেখুন। আগে তুমি যখন বলছো তাহলে ট্রাই করছি। এনাজ জুতা খুলে আমার পাশাপাশি খালি পায়ে হাঁটতে লাগলো। কয়েক কদম হাঁটার পর এনাজ আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, অনেক ভালো লাগে তো এইভাবে শিশির ভেজা ঘাসে হাঁটতে। অন্যরকম একটা ভালো লাগে ছেয়ে গেল সারা মন জুড়ে। শিশির ছোঁয়া পায়ে লাগতেই মনটা ফুরফুরে হয়ে গেল। আপনি তো করতেই চাচ্ছিলেন না। আমি মাঝে মাঝে খালি পায়ে মাটিতেও শিশির ভেজা ঘাসে হাঁটি। এতে নিমিষেই মন ভালো হয়ে যায়, সাথে একরাশ ভালো লাগা সারা মনে ছেয়ে যায়। এনাজ কোনো কথা না বলে তার প্যান্টের নিচের দিকে দিয়ে কয়েকটা ভাঁজ দিয়ে আবারও আমার সাথে হাঁটতে লাগলো। অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ হাঁটছি। সামনে জারুল ফুল গাছ থেকে দুটো পাখি কিচিরমিচির ডেকে একসাথে ডানা ঝাপটে দূর আকাশে চলে গেল। মিষ্টি রোদ্দুরে পা ভিজিয়ে হাঁটতে কি যে ভালো লাগছে তা বলার মতো নয়। চুপচাপ পরিবেশকে উপভোগ করছি আমরা দুজন। কেউ কথা বলে এত সুন্দর নিরিবিলি প্রকৃতির পরিবেশটাকে উপভোগ করায় ব্যাঘাত ঘটাতে চাইছি না। পাশাপাশি হাঁটতে খারাপ লাগছে না। হাঁটতে হাঁটতে মুগ্ধ চোখে এনাজের দিকে তাকালাম। সে নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার সাথে তাল মিলিয়ে পা ফেলছে। নিচের থেকে চোখ উঠিয়ে আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, কিছু বলবা? আমি মাথাটাকে দুপাশে নাড়িয়ে না বোঝালাম। সে একটু হেসে আমাকে বলল, পায়ের নিচে শিশির ভেজা ঘাস আর মাথার উপরে বৃষ্টির রোদ্দুর আর সাথে ভালোবাসার মানুষ, সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি করেছে। জানো সেই ভালো লাগার নাম কি? আমি চোখে প্রশ্নবোধক চিহ্ন রেখে তার দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সেই নামটা হলো শিশির ভেজা রোদ্দুর। সুন্দর না নামটা? হ্যাঁ, খুব সুন্দর। পছন্দ হয়েছে নামটা? অনেক। আমার ইচ্ছে করছে সময়টা এখানেই আটকে রাখতে। তুমি, আমি আর শিশির ভেজা রোদ্দুর, আর কিছু লাগবে না। এনাজ, একটু এদিকে আয় তো। তাইং ভাইয়া দূর থেকে এনাজকে ডাকলো। এনাজ হাত উপরে উঠিয়ে জোরে চেঁচিয়ে বলল, আসি, তুই যা। তাইং ভাইয়া চলে যেতেই আমার দিকে তাকিয়ে বলল, তুমি থাকো, আমি আসছি। উনি হাত ছেড়ে বাড়ির পথ ধরল, তবে যাওয়ার আগে কানে ফিসফিস করে বলল, থ্যাঙ্কস, এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য। I love you, Didi Boga. I'm really love you. You are my life and love. কথাগুলো এক নিঃশ্বাসে বলে সে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলো। আমি এখনো ঘুরে আছি, তার যাওয়ার পানে অবাক চোখে তাকিয়ে রইলাম। কানের মধ্যে এখনো তার কথাগুলো বাড়ি খাচ্ছে। হুট করেই মুখে একচিলতে হাসি ফুটে উঠল। এই প্রথম সে নিজের মুখে ভালোবাসার কথা বলেছে। আমার কাছে মনে হচ্ছে এটা আজকের দিনে সবচেয়ে বড় পাওয়া। গোসল করে ড্রেস পরে নিলাম, হালকা পাতলা সেজে বাইরে বেরিয়ে এলাম। দুপুরের খাবারের বৈঠক বসে গেছে। মেহমানরাও অনেকে এসে পড়েছে, আরো আসবে। তায়াং ভাইয়া, এনাস, সামাদ ভাইয়া, মুহিন, আমার এক ফুফাতো ভাই, আরো অনেকে খাবার টেবিলে তদারকি করছে। ভাবিকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে। সাজগোজ প্রায় শেষ পর্যায়ে। সে ঘর থেকে একটু ঘুরে ফিরে বাইরের উঠোন হাঁটতে লাগলাম। খাবারের পর্ব আমাদের বহু আগে শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের কাজ পুরো বাড়ি চক্কর মারা। তায়াং ভাইয়া কাজের ফাঁকে আমার সামনে দৌড়ে এসে দুটো মোবাইল দিয়ে বলল, শাকচুনি এই দুটো তোর কাছে রাখ, হারালে কিন্তু তুই জরিমানা দিবি, তুই সাবধানে রাখিস। পারবো না আমি, আমার ঠেকা পড়ে নাই। পকেটে রাখলেই তো হয়, আবার আমার কাছে রাখার কি দরকার? রাখতে বলছি রাখবি, এত কথা বলিস কেন? আমি পারবো না রাখতে।
আমার হাত ব্যথা করবে। 3টা মোবাইল নিয়ে ঘুরবো আমি। ভাইয়া কোনো কথা না বলে মোবাইল দুটো জোর করে আমার হাতে দিয়ে প্যান্ডেলের দিকে দৌড়লো। আমি, নূর আপি ও তন্নি একসাথে সারা বাড়ি কারণ ছাড়াই এদিক সেদিক ঘুরছি। ইভা, অনন্যা, অর্থী বউয়ের সামনে বসে আছে। আমার পরনে আজ অ্যাশ কালারের গাউন, সাথে সেম কালারের হিজাব বেঁধেছি। এনাজের পরনে দেখেছিলাম ডিপ ব্লু কালারের শার্ট, কালো প্যান্ট, শার্ট ইন করে পরা, পায়ে শু জুতা। তায়াং ভাইও সেম ড্রেস আপ, শার্টের কলারটা শুধু ভিন্ন, শাওয়া কালার। এরা দুই বন্ধু একরকম পড়তেই বেশি পছন্দ করে। আমরা উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছি। এনাজ জগ ভর্তি পানি নিয়ে আমাদের সাইড কাটিয়ে টেবিলের দিকে চলে গেল। আমি তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে তন্নিকে জিজ্ঞেস করলাম, এই তন্নি, উনি না একটু আগে ডিপ ব্লু কালার শার্ট পরেছিল, এখন আবার অ্যাশ কালার কেন? সত্যিই তো, আমি তো খেয়াল করিনি নুফাপু। নুরাপি টিটকারি সুরে তন্নিকে বলল, আরে বুঝিস না কেন, তার প্রেয়সীর সাথে ম্যাচ করে শার্ট পরেছে, আরেকটা তো ম্যাচিং ছিল না, তাই পাল্টে ফেলেছে। তন্নি নুরাপিকে বলল, একদম ঠিক বলেছো, দুজনে কি মিল তা তো দেখতেই পাচ্ছি, যাকে বলে ভালোবাসার প্রতিক্রিয়া। নোভার মুড কিন্তু সকাল থেকে আজ আমি অনেক খুশি খুশি দেখছি তনবি। ঘটনা কি রে নোভা, কি চলছে তোর মনে? এনাজ ভাই কি এমন বললো যার জন্য সকাল থেকে তোকে অনেক খুশি দেখাচ্ছে? আমি শান্ত দৃষ্টিতে নূর আপির দিকে তাকিয়ে বললাম, ভাইয়ের বিয়েতে তো মন এমনি খুশি থাকবে, এতে এনাজের কি বলতে হবে? তোমরা যে কি বলো না। হইছে হইছে, আর ভাব ধরতে হবে না। এনাজ ভাই যে তোকে কত সুন্দর করে প্রপোজ করেছে তা কিন্তু তনবি আমাকে সবই বলেছে, তাই আমার সাথে আর ভাব ধরিস না। আমি ভাব কোথায় ধরলাম নুরাপি, কি যে বলো না তোমরা, ধ্যাত, থাকবোই না তোমাদের সাথে। তন্নি মুখ টিপে হেসে বলল, এখন আমাদের সাথে থাকবে কি করে? এখান থেকে তো অ্যানাস ভাইয়াকে দেখে যাচ্ছে না। আমি মুখ বাঁকিয়ে তাদের সামনে থেকে সরে গেলাম। মনে মনে কিন্তু আমি হ্যাপি, খুশি। সকালে সে ভালোবাসার কথা বলার পর থেকে মনটা খুশি খুশি লাগছে, যেটা তন্নি নূর আপি ধরে ফেলেছে। এখন তাদের সাথে বেশি সময় থাকলে আমি ধরা পড়ে যাব, তাই এখান থেকে কেটে পড়াই ভালো। এনাজ যেই টেবিলে খাবারের তদারকি করছে সেই টেবিলের বরাবরই কোনায় গিয়ে দাঁড়ালাম। হাতে 3টা মোবাইল। এনাজের মোবাইল অন করতেই ওয়ালপেপারে আমার শাড়ি পরা একটা ছবি দেখে থমকে গেলাম। এটা তো পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রথম দিনে কালো শাড়ি পরার পিক। নিশ্চয়ই তায়াং ভাইয়া দিয়েছে তাকে। হার্ট লক দেয়া। কিছু সময় ভেবে আমার নাম টাইপ করে দিলাম, কিন্তু লক খুলল না। দুজনের নাম একসাথে মিলিয়ে দিলাম, তাও খুলল না। ব্যর্থ হয়ে যখনই মোবাইল বন্ধ করে রেখে দিলাম তখনই এনাজ এসে বলল, ইংরেজিতে নোভানাস টাইপ করো, তাহলে লক খুলে যাবে। আমি চমকে গেলাম। হুটহাট কোথা থেকে এসে এমন ভাবে কথা বলে যে আমি চমকে উঠতে বাধ্য হই, সাথে একটু লজ্জাও পেয়েছি। সে দেখে ফেলেছে যে আমি তার মোবাইলের লক খোলার চেষ্টা করছিলাম। উনি আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, আমি যেভাবে বলেছি সেভাবে টাইপ করো। এন বড় হাতে, তারপর ছোট হাতের ওভি লিখে, তারপর আবার বড় হাতের এ অক্ষর, এরপরে ছোট হাতের এন এ, সবশেষে আবার বড় হাতের যে অক্ষর। তার কথা মতো টাইপ করলে পুরো নামটা হয় নোভানাজ। সেটা লিখে ওকে দিতেই লক খুলে গেল। আমি বিস্মিত চোখে তার দিকে তাকাতেই সে মুচকি হেসে বলল, আমাদের দুজনের নাম মিলিয়ে এই শব্দটা হয়, আমি মিলিয়ে নামটা বানিয়েছি নোভানাস। কি সুন্দর নামটা না? আমি ওপর নিচ মাথা নাড়িয়ে তার কথায় সায় দিলাম। উনি মুচকি হেসে প্রশ্ন করার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, সকালের উত্তর কিন্তু আমি এখনো পাইনি, আমি রিটার্ন উত্তর চাই। এত সুন্দর করে আই লাভ ইউ বললাম, কিন্তু তোমার কোনো উত্তর দেওয়া তোর চোখ নেই। এটা কোনো কথা হলো? আমি গানের সুরে মিনমিন করে বললাম, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। উনি আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, রিয়েলি? আমি আবারও তার উত্তরে গানের সুরেই দিলাম, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাও মুখে স্বীকার করবে না? আমি তার কথার উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে না বোঝালাম। তারপর লাজুক হেসে সেখান থেকে সরে গেলাম। ইস, এখনো লজ্জা লাগছে। সে কি ভাবলো কে জানে। পেছন থেকে এনাজ জোরে চেঁচিয়ে বলল, তিনি বোকা, আমার মোবাইলে সব ফাংশনে তুমি যেতে পারবে, কোনো সমস্যা নেই।
তবে গ্যালারি কোনো ছবি তুমি কাটবে না, কাটলে কিন্তু তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না। তার কথার আগামাথায় কিছুই বুঝলাম না। তার গ্যালারির ছবি আমি কেন কাটবো? আজব তো। যেহেতু কাটতে মানা করেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ তো অবশ্যই আছে। এনাজের মোবাইলে আমার 2 বছর আগের পুরনো ছবি দেখে আমি অবাকের ওপর অবাক। এগুলো যে তাইম ভাই পাঠিয়েছে তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। গ্যালারি ভর্তি আমার ছবি দিয়ে। এর জন্য এনাজ সাবধান করে আমাকে বলল কোনো ছবি কাটতে না। এতক্ষণে পুরো বিষয় ক্লিয়ার। রায় একটু দাঁড়াও। সকালে সেই শিশির ভেজা ঘাসের মাঠে যেতে নিলেই কেউ পেছন থেকে ডাকলো। সেখানে গিয়ে ঘাসের উপর বসে কতগুলো ছবি তুলবো। রাই শব্দটা শুনে সবার আগে রোশানের কথাটাই মাথায় আসলো। ঘাড় ঘুরিয়ে দেখি রোশন মশাই। বৌভাতের অনুষ্ঠানে চেয়ারম্যান বাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে, সেটা অবশ্যই আসবে। আমি রেগে ফোঁস করে মুখ দিয়ে গরম নিঃশ্বাস ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এদিকটায় কোনো মানুষ নেই, তবে আমি অনুষ্ঠানের মাঝে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। ঘুরে যেতে নিলেই রোশন এগিয়ে এসে আমার হাত ধরে আমাকে আটকে বলল, রায় প্লিজ আমার কথাটা একবার শোনো। তাকে দেখে এমনিই রাগ উঠে গেছে। সে হাত ধরায় যেন রাগটা আরো চড়া হলো। পেছনে ঘুরে ঠাস করে তার গালে এক চড় বসিয়ে দিলাম। রোশন আমার হাত ছেড়ে নিজের গালে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি যে ওকে চড় মারবো সেটা হয়তো বেচারা কল্পনা করতে পারেনি। তার চোখের দিকে তাকিয়ে রেগে বললাম, এই থাপ্পড়টা না আমার আরো আগে মারা উচিত ছিল, তাহলে আপনি এত সাহস পেতেন না, আর তৃতীয়বার আমাদের দেখাও হতো না। কোন সাহসে আমার হাত ধরেন আপনি? হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে হয়েছেন বলে কি পার পেয়ে যাবেন? প্রতিবার ভেবেই নিয়েছেন নোভা আমাকে কিছু বলে না, তাহলে আমি কেন ওর সামনে যাব না? এই আপনার কি লাজ শরম কিছু নেই? এত অপমান করি তবু নির্লজ্জের মতো চেহারা দেখাতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসেন। এবারের থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে আমার সামনে চতুর্থবার এসেন না, তাহলে আপনার জন্য অনেক খারাপ হয়ে যাবে মিস্টার রোশন রেদওয়ান। কথাগুলো বলে আবার পেছন দিকে ঘুরে গেলাম। রোশন গালে হাত দিয়ে ফুঁসছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মনে মনে আনন্দ লাগছে, আবার আফসোসও লাগছে। প্রথম দিনেই যদি ওর গালে ঠাঁটিয়ে চড় মারতাম তাহলে এবার দেখা হতো না। পেছন থেকে আবারও রোশন শক্ত করে হাত ধরে টেনে পশ্চিমে নিয়ে যেতে লাগলো। আমার এক দূর সম্পর্কের ফুপির বাসা আমাদের বাসার সাথে। তাদের দালানের পিছু নিয়ে রোশন থামলো। একটু ভয় ভয় করছে, ওর মুখটা রাগে লাল হয়ে আছে। ও নিয়ে আসার সময় তায়াং ভাইকে রান্নার জায়গায় দেখেছিলাম। 2 বার ডাক দিয়েও লাভ হয়নি। ভাইয়া শুনেছে কিনা সঠিক বলতে পারছি না। তার আগেই তো রোশন আমাকে এখানে নিয়ে এলো। রোশনের হাত আলগা হতেই আমার হাত আমি ঝাড়া মেরে ছাড়িয়ে নিলাম। তারপর সর্বশক্তি লাগিয়ে রোশনের আর এক গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলাম। এবার থাপ্পড়টা আগেরটা থেকে বেশি জোরেই লাগছে, অনেক জোরে শব্দ হয়েছে, সাথে আমার হাতও জ্বলছে। আমার হাত ঝাড়া দিতে লাগলাম। মাথা উঠিয়ে রোশনের দিকে তাকাতে আমি ভরকে গেলাম। চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে, গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে। সে আচমকা আমার গলা চেপে ধরে বলল, অনেক সাহস হয়ে গেছে তাই না? আমাকে থাপ্পড় মারিস তুই? এর ফল কতটা ভয়ানক হবে তা জানিস তুই? তোর পুরো পরিবার পথে বসানোর মতো পাওয়ার আমাদের আছে। আমি তাচ্ছিল্যের হাসি হেসে মুখটাকে বাঁকিয়ে নিচু স্বরে বললাম, ওইসব বড় বড় ডায়লগ অন্য কোথায় দিস, আমাদের এখানে নয়। বাড়িতে অনুষ্ঠান বলে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না, কিন্তু আমার ভাইয়ারা জানলে তুই চিপা মায়ের অবশ্যই খাবি। আর ওইসব 2 টাকার ডায়লগ আমাকে না দিয়ে অন্যকে দে। তোদের এত পাওয়ার হয় নাই যে আমাদের পরিবার পথে বসাবি। আমাদের বংশ তোদের থেকেও বড় আছে। আমরা যদি রাগি তাহলে তোর বাপের যে চেয়ারম্যানই পাওয়ার দেখাস না, সেটা আর থাকবে না। আর কি মান সম্মান নষ্ট করবি তুই? কিছু করতে পারলে না নষ্ট হবে। আগের বার শুধু আমার ভুলের কারণে এত কাহিনী ঘটতে পেরেছে, এবার তো আমি সেই ভুল করার চান্স রাখবো না। মুখে বুলি ফুটছে দেখছি। এতবার বলছি আমার কথাটা একটু শোন, কিন্তু তুই তো নাছরো বান্দা, আমার কথা শুনতেই চাচ্ছিস না। এখন মনে হচ্ছে একদম ঠিক করেছি আমি। তোর মতো মেয়ের সাথে এমনই হওয়া উচিত। আবার আফসোসও হচ্ছে আরো বেশি কেন করলাম না। রোশন হঠাৎ করে এত প্রতিশোধ পরায়ণ কেন হয়ে গেল তাই বুঝতে পারছি না। ওর মধ্যে এখন আমি বিন্দু মাত্র অনুশোচনা বোধ দেখতে পাচ্ছি না। মানুষ প্রতিশোধ পরায়ণ হলে তার মধ্যে সামান্যতম বোধ শক্তি থাকে না, ভালো কিছু চিন্তাধারাও লোপ পায়। রোশন এখন সেরকমই আছে। ওর চোখে স্পষ্ট ক্রোধ দেখা যাচ্ছে। আমি 2 হাত দিয়ে আমার গলা থেকে ওর হাত সরাতে চাইলে রোশন আগে থেকে আরো জোরে গলা চেপে ধরলো আর বলল, গলার আওয়াজ অনেক বড় হয়ে গেছে দেখছি। ওই ছেলের আশকারা পেয়ে এত সাহস?
ওই যে সেদিন কফি হাউসে আমার হাত থেকে যে তোকে বাঁচালো, তোর ওই নাগরের কথা বলছি আমি। ওর কথা শুনে ইচ্ছে করছিল আরো দুটো থাপ্পড় কষিয়ে দিতে, কিন্তু গলা চেপে ধরায় সেই শক্তি নেই। আমি চোখ মুখে অন্ধকার দেখতে লাগলাম। চোখ উল্টে আসছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখিটা আমায় ছেড়ে চলে যাবে। মনে মনে একবার কালিমাটা আওড়ালাম। আবার এই অবস্থা দেখেও রোশানের কোনো ভাবান্তর নেই। সে গলায় হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা ঘুষি এসে পড়লো রোশানের নাক বরাবরই। রোশান ছিটকে দূরে পড়ে গেল। আমি চমকে সেদিকে তাকাতেই হঠাৎ করে একটা ঘুষি এসে পড়লো রোশানের নাক বরাবরই। রোশান ছিটকে দূরে পড়ে গেল। আমি চমকে সেদিকে তাকাতেই দেখতে পেলাম এনাজ ও তায়াং ভাইয়া দুজনে অগ্নি দৃষ্টিতে রোশানের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আজ ওকে ভস্ম করে দেবে। ঘুষিটা সঠিক কে মেরেছে তা আমি জানি না। আমি নিচে মাটিতে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এনাজ আমার দিকে এগিয়ে এলো, আর তায়াং ভাইয়া রোশানের দিকে। তুমি ঠিক আছো টিডি পোকা? আর একটু হলে ও আমায় মেরেই ফেলতো। আমি চোখ মুখে অন্ধকার দেখছিলাম। তায়াং ভাইয়া রোশানকে নিচ থেকে উঠিয়ে মুখে কয়েকটা পাঞ্চ মারলো, তারপর জোরে চেঁচিয়ে বলল, একবার আমার বোনের জীবন নষ্ট করে তোকে সুখ হয়নি, আবার কেন এসেছিস? রোশান কোনো উত্তর দিল না, জোরে জোরে পাগলের মতো হাসতে লাগলো। ওর হাসিতে এনাজ তায়াং দুজনেই চটে গেল। এনাজ আমাকে ছেড়ে রোশানের দিকে এগিয়ে গিয়ে ওর কলার ধরে বলল, তোর সাহসী করে হয় ওর গলা চেপে ধরার? তোকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তুই ওর গায়ে হাত তুলেছিস কোন সাহসে? হ্যাঁ, এনাজ মারার জন্য হাত ওঠাতে নিলেই আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরে বললাম, প্লিজ আপনারা এখানে কোনো ঝামেলা করেন না। এখন ঝামেলা হলে পুরো বিয়ের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে। এতে আমাদের বাড়ির মান সম্মান নষ্ট হবে। ওকে আজকের মতো ছেড়ে দিন, পরে একদিন ওকে উধুম কেলানি দিয়েন। তায়াং ভাইয়া প্লিজ কোনো ঝামেলা পাকাস না, ওকে আপাতত ছেড়ে দে। তায়াং ভাইয়া হুঙ্কার দিয়ে বলল, তুই ওকে ছেড়ে দিতে বলছিস? তুই কি পাগল হয়েছিস? ও আবার তোর ক্ষতি করতে আসবে। সেই চান্স তোরা না দিলেই তো হয়। এখন তোরা মারামারি করলে ওর বাবা শুধু ঝামেলা পাকাবে। তখন বৌভাতের অনুষ্ঠানটাই মাটি, শব্দ সবে তোদের, আমার। তাই আজকের মতো ছেড়ে দে। ভালোই ভালো অনুষ্ঠান শেষ হোক, তারপর একদিন চিপা গলিতে নিয়ে চিপা মার দিস। এনাজ রোশানের কলার ছেড়ে বলল, হ্যাঁ দেন, নোভা ভুল বলেনি। এখন আপাতত ছেড়ে দে। ঢাকায় ওকে যদি পাই তাহলে মেরে হসপিটালে ভর্তি করব। তাইং ভাই ওকে ছেড়ে শাসিয়ে বলল, ভাগ্যক্রমে আজ বেঁচে গেলি, কিন্তু পরের বার বাঁচতে পারিস কিনা তাতে সন্দেহ আছে। রোশান এতগুলো মার খেলো তবু শিক্ষা হলো না। বেহার মতো হেসে কোট ঠিক করে ঝাড়তে ঝাড়তে বলল, তোর বোনকে আমার হাত থেকে বাঁচিয়ে রাখিস। ও আজ আমার গালে দুটো থাপ্পড় মেরেছে, এই শোধ আমি অবশ্যই তুলবো। আমিও দেখবো ওকে আমার হাত থেকে কি করে বাঁচাস তোরা। এনাজও সামনে এসে বলল, একদম ঠিক করেছে। তোকে দুইটার বদলে চারটে কেন মারলো না? আমি তায়াং ভাইয়া ও এনাজকে টেনে দালানের পেছন দিক থেকে নিয়ে অনুষ্ঠানের প্যান্ডেলে নিয়ে এলাম। দুজনেই রাগে ফুঁসছে। আমি আজ না আটকেলে এতক্ষণে বিয়ে বাড়ির বিচারের সালিশ বসে যেত। গলাটা এখনো ব্যথা করছে। হারামজাদাকে যদি কষিয়ে আরো দুটো মারতে পারতাম। এখন আফসোস লাগছে কেন যে আরো দুটো বেশি মারিনি। নিজের উপর রাগও হচ্ছে। এই অমানুষটাকে ভালোবাসতাম আমি, এর জন্য নিজের ক্ষতি করেছি। ছি, ধিক্কার জানাই নিজেকে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, লজ্জা থাকলে আমি এর কথা জীবনে আর মনে করব না। এই ঘটনা আমরা তিনজন কাউকে বললাম না, জানলে অসুবিধা হবে। তায়াং ভাইয়া বিশাল এক ধমক দিয়ে আমায় ঘরে পাঠিয়ে দিল আর বলল বাইরে যেন না দেখে আমায়। মেয়েপক্ষের মানুষ আসতেই তারা দুজন খাবারের তদারকি করতে লেগে পড়লো। আমি রুমে চলে গেলাম। পরের দিন তাজপুরের নিরিবিলি রাস্তায় হাঁটছি আমরা। আমিও এনাজ আগে, আর অনন্যা, অর্থী, ইভা, তন্নি, নূর, আপনি, তায়াং ভাইয়া পেছনে। সবাই অটো দিয়ে চলে এসেছি, কেউ বাইক আনেনি। উপজেলার মোড় থেকে তায়াং ভাইয়া সবাইকে চকবার আইসক্রিম কিনে দিয়েছে। সবাই মনোযোগ দিয়ে সেটা খাচ্ছে। এনাজের দিকে তাকাতে দেখতে পেলাম সে খাওয়া রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? তুমি খাও। কেউ এভাবে হা করে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? নজর দিন না কিন্তু আবার। আমার যদি পেট ব্যথা করে তাহলে আপনার দোষ। একটু তাকাতেই এত কিছু? তোমার খাওয়া দেখতে ভালো লাগছিল তাই তাকিয়েছিলাম। নিজেরটা রেখে অন্যেরটার দিকে তাকিয়ে থাকলে তো ভাববই নজর দিচ্ছেন। হয়েছে, আর তাকাবো না, খাও তুমি। আমি কোনো কথা না বলে খাওয়ায় মনোযোগ দিলাম। উনি আইসক্রিমে কামড় দিয়ে এদিক সেদিক দেখতে লাগলো। আজকে সকালে তায়াং ভাইয়া ও এনাজ দুজনেই ঢাকা যাওয়ার জন্য
তোড়জোড় শুরু করেছিল। বাসার সবাই জোর করে রেখেছে। সামাদ ভাইয়া শ্বশুর বাড়ি, তার সাথে গতকাল আশা ও ঐশী গিয়েছে। অনন্যা অর্থী ইভাকে যেতে বলেছিল, কিন্তু ওরা আমাদের জন্য যায়নি। আগামীকাল ভাবিদের বাড়িতে জামাই বাজার, সেই উপলক্ষে আমাদের জোর করে রেখে দিয়েছে। আগামীকাল গিয়ে সামাদ ভাইয়া ও ভাবিকে এই বাড়ি থেকে 25 জন গিয়ে নিয়ে আসবো। আজকের দিনে তাই ঘরে বসে না থেকে বিকেল বেলায় তাজপুর ঘুরতে চলে এলাম। আমার পছন্দের রাস্তায় প্রিয় মানুষটার পাশাপাশি হাঁটছি। আইসক্রিম খাওয়া শেষ হতেই পেছনে ঘুরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, তায়াং ভাইয়া, সামনে দুটো মাঠ আছে, দেখতে যাবি? হাঁটতে হাঁটতে ওই দিক থেকে ঘুরে আসি। তায়াং ভাইয়া বলল, কতটুকু সময় লাগবে? বেশি সময় লাগলে যাব না। খালামণি, আম্মু, বাকি সবাই বারবার বলছে সন্ধ্যা করতে না, সন্ধ্যার আগে ফিরে যেতে হবে। বেশি সময় লাগবে না, এই ইটের রাস্তা শেষ, মাঠেই কাঁচা রাস্তা গিয়েছে দক্ষিণ দিকে, সেই রাস্তা অল্প একটু হাঁটলেই মাঠ। আচ্ছা চল তাহলে। আমরা হাঁটতে থাকি, তোরা আমাদের পেছনে আয়। ভাইয়ার উত্তরের আশা না করে আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। এদিকে গাড়ি খুবই কম চলে, কিছু সময় পর পর দু একটা রিকশার দেখা পাওয়া যায়। ইটের রাস্তা হয়, কিছু সময় পর আঁকাবাঁকা ইটে আমি কয়েকবার জুতা বেজে পড়ে যেতে নিয়ে বেঁচেছি। দুপাশে সারি সারি মোটা কড়াই গাছ। রোদের মধ্যেও এই রাস্তা ঠান্ডা থাকে। এনাজ গলা ছেড়ে আমায় বলল, এখানে তুমি আগে কতবার এসেছো? বেশি আশা হয়নি। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্কুলের থেকে প্রতিবার উপজেলা মাঠে আসতাম, তখন এইদিকে হাঁটতে চলে আসতাম। কখনো বা উপজেলা পরিষদের সামনে যে বিশাল বড় পুকুর দেখলেন, সেই পুকুরের পাকা সিঁড়ি ঘাটলায় বসে সময় পার করতাম। পারফরমেন্স দেখার থেকে এদিক সেদিক ঘুরতে বেশি পছন্দ করতাম আমি। মোট দেখনি? মাঠ দুটোকে খুব ছোটবেলায় একবার দেখেছিলাম, এক বান্ধবীর সাথে তাজপুর স্কুলে এসেছিলাম, তখন দেখেছিলাম, তারপর আর দেখা হয়নি। এদিকে আসলে দূর থেকে তার মাথা দেখা যেত। মাঠ দুটো অযত্নে অবহেলায় এখন ধ্বংস প্রায়। আমাদের বিক্রমপুরে অনেক ঐতিহাসিক পুরনো ঐতিহ্য আছে, যত্নের অভাবে যা কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়িও তো তোমাদের মুন্সিগঞ্জে। হ্যাঁ, শ্রীনগরের রাড়ি খালে। তুমি দেখতে গিয়েছো? না, নিয়ে যাওয়ার মানুষ নেই, কে নিয়ে যাবে? সময় করে একদিন আমি নিয়ে যাবনি। ওকে। আরিয়াল খা বিলও কিন্তু মনোমুগ্ধকর। বিলে নৌকা দিয়ে ঘুরলে আপনার মন নিমিষে ভালো হয়ে যাবে। তারপর জনসন রোড, এই রোডটা অনেক সুন্দর, আপনার মনে হবে কোনো সবুজ বনের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন। আমি নামে বিক্রমপুরের মেয়ে, কোনো জায়গায় আজ অব্দি ঘুরিনি, শুধু অন্যের মুখ থেকে শুনে আফসোস করেছি। মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত। হ্যাঁ, আলুর জন্য, তাছাড়া ভাগ্যকুলের মিষ্টিও আছে। রামপালের কলা, মাওয়ার ইলিশ, সিরাজদি খানের পাটক্ষীর, শীতল পাটি, আরো বহু কিছু আছে। এগুলো অতটা জনপ্রিয় না হলেও বেশ কদর আছে। তোমাদের মুন্সিগঞ্জ আমার ছোট মনে হয়? আমি কপাল কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে তার দিকে তাকিয়ে বললাম, কোন দিক দিয়ে ছোট মনে হয়? আমাদের মুন্সিগঞ্জ বড় আছে। আমাদের জেলার 6টা উপজেলা, তার মধ্যে আমাদের উপজেলা সবচেয়ে বড়। 114টা গ্রাম ও 13টা ইউনিয়ন পরিষদ নিয়ে আমাদের উপজেলা গঠিত। 114টা গ্রাম কি কম কথা? এক একটা গ্রামও কম বড় নয়। না, লৌহজং উপজেলায় পড়েছে। কুচিয়ামোড়া ব্রিজ বলে না, সেটা আমাদের উপজেলায় পড়েছে। মাওয়ার আগে যে বাসের কন্ডাক্টর নিমতলা বলে চেঁচায়, সেটাও আমাদের উপজেলায়। মুন্সিগঞ্জের নামই কি বিক্রমপুর? হ্যাঁ, বিক্রমপুর নামটা অনেক আগে ছিল, পরে পাল্টিয়ে মুন্সিগঞ্জ রাখা হয়। এখনো অনেক জায়গায় মুন্সিগঞ্জ বলে চিনে না। যদি বলি বিক্রমপুর তাহলে চিনবে। তায়াং ভাইয়াদের মাদারীপুরের মানুষ তো, আমাদেরকে বিক্রমপুরের মানুষ হিসেবে চেনে। মুন্সিগঞ্জ বললে বলবে এটা কোন জায়গা। তোমাদের এদিকে নদী নেই দেখলাম না তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। আমাদের হাই স্কুলের যে রাস্তা দিয়ে আসলেন, সেটার উত্তর পাশে আছে ইছামতি নদী। আগে বিশাল বড় ছিল, লঞ্চ চলাচল করত, কিন্তু এখন চর পড়ে নদী মৃত নদীতে পরিণত হয়েছে। বর্ষা এলে যাও একটু প্রসারিত হয়, গ্রীষ্মে পুরো শুকিয়ে খালে পরিণত হয়। আগের মতো মাছও নেই। আগে স্কুলে থাকতে টিফিন পিরিয়ডে নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম। এখন নদীর দুই পাশের জমিগুলো বালি দিয়ে ভরাট করে নদীটাকে আরো সংকীর্ণ করে দিয়েছে।
মুন্সিগঞ্জ সদরে আছে ধলেশ্বরী নদী, সেটা মোটামুটি ভালো অবস্থায় আছে। এনাজ আমার কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাঝে মাঝে ভাবি আমরা যতটা প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চোখেও দেখবে না। ওদের কাছে এগুলো রূপকথার গল্পের মতো লাগবে। এসব নষ্ট কিন্তু আমরাই করছি, ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে সম্মুখীন আমরাই করছি। আমি তার কথার সাথে তাল মিলিয়ে বললাম, ঠিক বলেছেন। হাই স্কুলের পেছনে দেখেছেন বিশাল বড় এক মাঠ, কিন্তু কোনো ছেলে সেখানে খেলছে না। তারা মাঠের কোণে গোল করে বসে হয় ফেসবুক চালাচ্ছে কিংবা কারোর সাথে চ্যাটিং করছে। কিন্তু ছোটবেলায় এই মাঠে খেললে তার হইচই আমাদের বাসায় শুনতে পেতাম। বিশাল বড় মাঠ আছে কিন্তু খেলার মানুষ নেই। পৃথিবীর মানুষগুলো যান্ত্রিক হয়ে যাচ্ছে। আমরা বোধহয় চলে এসেছি। ওই যে মঠ দেখা যাচ্ছে, ভেতরে ঢোকা যাবে? না, বড় মাঠটার সদর দরজা মাটির নিচে ঢাকা পড়ে গেছে। ছোটটার অর্ধেক আছে আর বাকি অর্ধেক মাটির নিচে, সেটাই বড় তালা মেরে রাখা হয়। বাইরে থেকে দেখে আসতে পারবো। অনন্যাদের গ্রামে একটা মাঠ আছে, সেখানে অনেক টিয়া পাখি বাসা করে থাকে, ভেতরে কেউ যায় না। কেউ পাখি ধরে না? না, কেউ ধরে না। উপরের দিকে ছোট ছোট ছিদ্র আছে, ওরা সেখানে ওদের মতো মঠে বাসা বানিয়ে থাকে। সেটার দরজাও বহু বছর আগের বড় তালা ঝুলানো। লোকমুখে শোনা যায় ভেতরে সাপের বসবাস। এক একটা ঐতিহ্য নিয়ে নানা কাহিনী আছে, আদৌ সেগুলো সত্য কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমার রামপাল যাওয়ার ভীষণ ইচ্ছে। সেখানে এক বিশাল দিঘি আছে, যেটার নাম রামপালের দিঘি। ওই দিঘি নিয়ে লোকমুখে একটা গল্প আছে। দিঘিটা বিশাল বড়, সেটাকে কখনোই মেশিন দিয়ে সেচে পরিশূন্য করতে পারে না। দিঘি গিয়ে দিঘি পুকুরের মতোই, তবে তার থেকে বড়, অনেক বিশাল আর গভীর। রামপাল দিঘির গল্পটা বলো তো। আজ নয়, আরেকদিন। সব আজ বলে দিলে আকর্ষণ থাকবে না। এখানে দাঁড়ান, ওরা আসুক, তারপর একসাথে যাব। মুন্সিগঞ্জ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এই সামান্য কিছু জেনে বলছেন অনেক কিছু? পুরোটা জানলে তো মাথা এলোমেলো হয়ে যাবে। আরো বহু কিছু আছে, সময় করে আরো অনেক কিছু বলবো না। ওকে। আমরা কাঁচা রাস্তার সামনে দাঁড়িয়ে রইলাম। সবাই একসাথে হয়ে মাঠের সামনে গেলাম। লাল মঠের অনেক জায়গা ভেঙে ভেঙে নিচে পড়ে রয়েছে। একসময় এখানে পুজো হতো। কি পুজো তা আমি জানি না। অবহেলায় অযত্নে এগুলো এখন কোনরূপ দাঁড়িয়ে আছে। কোন দিন জানি ভেঙে নিচে পড়ে যাবে, অথচ এদের যত্ন নিলে যুগ যুগ ধরে এভাবেই দাঁড়িয়ে থাকতো। পরবর্তী প্রজন্মের কাছে আর রূপকথার গল্প হতো না। রাতে ছাদের উপর পাটি বিছিয়ে সবাই মিলে জম্পেশ আড্ডা বসিয়েছি। আকাশে বিশাল থালার মতো চাঁদ না থাকলেও অর্ধেক আছে, তাতে পুরো ভবন বেশ আলোকিত দেখাচ্ছে। আবহাওয়ার হাড় কাঁপানো ঠান্ডা না হলেও বেশ ঠান্ডাই বলা যায়, তবে আমেজটা ভালোই লাগছে। আমাদের আড্ডার বিষয় এখন ভুতুড়ে গল্প। জ্যোৎস্না বিলাসের সাথে ভুতুড়ে গল্পগুলো মন্দ লাগছে না, বরং মাঝে মাঝে শরীরের পশমগুলো ঠান্ডা ভয় দুটো মিলে দাঁড়িয়ে যাচ্ছে। হঠাৎ তায়াং ভাইয়া গলা খাকারি দিয়ে বলল, অবশ্য রাত হলে ভুতুরে গল্পগুলো বেশ জমতো। কি বলিস তোরা? ভাইয়ার কথায় তন্নি চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। ভয়ে ওরা একে অপরের হাত ধরে বসে আছি, যদিও কেউ কাউকে ভয়টা বুঝতে দিচ্ছে না। তার মধ্যে ভাইয়ার এসব কথায় রেগে যাওয়ারই কথা। তন্নি বেশ বিরক্তি সহকারে বলল, তোকে পশ্চিমের বাঁশঝাড়ে ফেলে রেখে আসছি, তাহলে বুঝবি অমাবস্যা রাত হলে তোর কি অবস্থা হবে। কত করে বললাম এখন এসব গল্প শুরু করিস না, তা তো তোর কানে ঢুকলো না। এখন যদি ওই বাঁশ ঝাড়ের থেকে কিছু একটা এসে আমাদের ঘাড় মটকাই, তাহলে তোর দায়ভার কে নিবে? তায়াং ভাইয়া ব্যাঙের সুরে বলল, এই তোদের সাহস! আমার আগেই বোঝা উচিত ছিল ওই ভীতুদের সাথে সব গল্প চলে না, বুঝলি? এনাজ মুখেই তাদের সাহসের তোড়জোড়। এখন একেবারে ভয়ে মিলিয়ে যাওয়ার অবস্থা। অনন্যা বলল, তুমি কাকে ভীতু বলছো মামা? তুমি জানো আমাদের বাড়ির পেছনের দিকটা ভালো নয়, তবুও আমরা ভয় না পেয়ে সন্ধ্যার দিকে ঘোরাঘুরি করি, আর তুমি আমাদের ভীতু বলছো? তন্নি মুখ ভেঙচে তায়াং ভাইকে উদ্দেশ্য করে অনন্যাকে বলল, নিজে ভয় পাচ্ছে সেটা আমাদের দিয়ে বোঝাচ্ছে। পরে দেখবা খালামণি রাতে ওয়াশরুমে যাওয়ার সময় এনাস ভাইকে দরজার পাশে দাঁড় করিয়ে রাখবে।
তাইং ভাই হাত বাড়িয়ে তন্নির কান টেনে বলল, আজ একটু বেশি ফরফর করছিস। একজন চুপ করে আছে বলে কি তার দায়িত্ব তুই নিয়েছিস?